দেশের বিভিন্ন স্থানে ভয়ঙ্করভাবে যুব সমাজের যে নৈতিক স্খলন তৈরি হয়েছে, সেটির যে ক্ষত সমাজের বিভিন্ন স্থানে আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তাতে কিন্তু আমাদের এই রাজনৈতিক যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, বিরোধিতা রয়েছে, এর ফাঁকে একটা ভয়াবহ আগামীর অপেক্ষা করছি আমরা। আপনারা সবকিছুর মধ্যেই রাজনীতি খোঁজেন। প্রত্যেকটা বিষয়ের মধ্যেই আপনারা রাজনীতি খোঁজেন। যেই রাজনৈতিক কারণে, যেই রাজনৈতিক অপরস সংস্কৃতির কারণে গত ১৭ বছর বর্তমানে অন্ততপক্ষে এই বর্তমান সরকারি দল আর বিরোধী দল এরা কিন্তু আপনারা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, বঞ্চিত ছিলেন। অথচ আপনারা বর্তমানে সামাজিক যে কিছু গুরুত্বপূর্ণ অবক্ষয় হচ্ছে চতুর্দিকে, সেগুলিকে আপনারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা না করে একটা পরিবর্তিত বাংলাদেশের জন্য যেই হাজার দেড়েক মানুষ প্রাণ দিয়েছে ২৪-এর আন্দোলনে, সেটিকে আপনারা বেমালুম ভুলে গেছেন। আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে, সারা দেশেই খুব আ স্লো পয়জনিং এর মতো যুব সমাজের মধ্যে যে মাদকতা থেকে শুরু করে গুন্ডামি এবং ছিনতাই, রাহাজানি এই বিষয়ের উপরে বা এগুলির ভিতরে যেভাবে যুব সমাজ ঢুকে গেছে, সেই কথিত আ কিশোর গ্যাং যেটি গত সরকারের আমলে এই নাম শুনতে পেয়েছিলাম আমরা। চতুর্দিকে গত সরকার শেখ হাসিনার সরকার অনেক নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু এই কিশোর গ্যাংগুলিতে সত্যি কথা বলতে গিয়ে যতটুকু শুনেছি, আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে আমি যথেষ্ট সম্মান করি এবং আমি পুলিশ ডিপার্টমেন্টের প্রতি যথেষ্ট নির্ভরশীল হতে চাই। কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্টের বিগত আমলের যে তাদের ভূমিকার ছিল, সেই ভূমিকার কারণে কিন্তু ভয়ঙ্করভাবে সমালোচিত হয়েছে এবং আঘাতপ্রাপ্ত হয়েছে, যা আমাদের মনে এখনো পর্যন্ত ক্ষত রয়ে গেছে। যেভাবে পুলিশদের কে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল, অপরাধীদেরকে মারতে গিয়ে নিরপরাধ পুলিশদেরকেও একইভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। সেই বিষয়গুলোকে আমরা ভুলে গেলে চলবে না। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই কিন্তু সচেতন নাগরিক হিসেবে যার জায়গা থেকে আজকে আপনার সন্তান হয়তো ভালো আছে, ছোট আছে। কিন্তু কাল এই সন্তানটাই যখন বড় হবে, আপনার সন্তানের বন্ধু-বান্ধবের আশপাশে যখন যাবে, তখন এই ভয়ঙ্কর যেই বিষয়টি আমি তুলে ধরছি, কথা বলছি, এগুলির সাথে মিলে গেলে বা মেলামেশা শুরু করলে আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারবেন না। সুতরাং আপনাদের প্রতি আমি অনুরোধ করি, সারা দেশে একটি সামাজিক সচেতনতামূলক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের পুলিশ বাহিনীকে আবারও বলছি, আপনারা জায়গা মতো ফিরে আসুন। আপনারা জায়গা মতো ফিরে আসুন। আপনারা যদি জায়গা মতো ফিরে না আসেন, আপনাদেরকে কিন্তু সামাজিকভাবে জনগণের চোখের শত্রুতে রূপান্তরিত হতে হবে। আমি আপনাদের ভালোর জন্য বলছি, আপনাদের অনেকের ব্যাপারে আমাদের কাছে আ অভিযোগ আসে এবং তথ্য আসে যে আপনারাই চোখের সামনে এরকম কিশোর গ্যাংকে আপনারা ছেড়ে দিয়েছেন এ কারণেই সমাজ যদি অতিরিক্ত ভালো হয়ে যায়, তাহলে আপনাদের এই কালো ইনকাম বা টেবিলের নিচের ইনকাম বন্ধ হয়ে যাবে। আপনাদের খারাপ লাগতে পারে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আপনাদের বিভিন্ন জেলা, বিশেষ করে জেলা শহরগুলিতে পুলিশদেরকে ওসিদের কাছে গেলে ওসি বা থানার মধ্যে যদি এসব বিষয় নিয়ে অভিযোগ নিয়ে যায়, একটা রিলাক্টেন্ট মানে মুড নিয়ে বসে থাকে পুলিশেরা। এটা কোনোভাবে হতে পারে না। জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন। আপনি এত দায়িত্ব নিয়ে বসে আছেন। আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, আইনমন্ত্রীর দায়িত্ব, সব দায়িত্ব বসে নিয়ে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলির ব্যাপারে আপনাকে সচেতন থাকা উচিত ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অব সাইড ওয়ার্ক না, মিস্টার মিনিস্টার। আপনাকে অবশ্যই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথভাবে পরিচালনার জন্য হয় আপনি এটা নিয়ে পড়ে থাকবেন, না অন্য কারো কাছে এটা হস্তান্তর করুন। আপনার নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে আপনি মনে করবেন না যে আপনি সবকিছুর মধ্যেই সমানভাবে আপনি মনিটর করতে পারবেন। প্লিজ এতটা বেশি নিজেকে জাহির করতে গিয়ে ভয়ঙ্কর আমাদের জন্য বিপদ ডেকে আনবেন না। আপনারা যা শুরু করেছেন এগুলি নিয়ে আর কথা বলতে চাই না। দয়া করে বাস্তবতা বুঝুন, দয়া করে বাস্তবতা বুঝুন। আপনাদের রাজনৈতিক রোষানলে পড়ে, রাজনৈতিক কশাঘাতে আমাদের যুব সমাজ ভয়ঙ্কর পথ বেছে নিচ্ছে। প্রতিটি থানায়, পাড়ায়, মহল্লায় মানে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি মাদকের ডিলার পাবেন না। যেখানে আপনি মাদক সেবনকারী পাবেন না, যেখানে আপনি কিশোর গ্যাং পাবেন না। গ্রামাঞ্চলে পর্যন্ত পৌঁছে গেছে। আমি কিছুদিন আগে আমি কুমিল্লার কথাও যদি বলি, আমাদের কুমিল্লাতে সেখানে কিন্তু গ্রামাঞ্চল পর্যন্ত কিশোর গ্যাং পৌঁছে গেছে এবং সেখানে একটা মানে তারা বিভিন্ন ধরনের চ্যানেল তৈরি করছে, বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করছে।
এগুলি একসময় কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো একটা অবস্থা তৈরি করবে। আমি মা বোনদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের সন্তানকে আপনারা জিজ্ঞাসা করুন, আমাদের সেই শত বছরের যে সংস্কার, সন্ধ্যার পর সন্তানেরা যেন ঘরে আসে, পড়াশোনা নিয়ে বসে। আপনারা নিজেদের সন্তানকে একটু মনিটর করুন, দেখুন আপনার সন্তান কোথায় যায়। ছোটবেলায় যদি সন্তানদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আর বড়বেলায় পারবেন না। আমাদের সেই সংস্কৃতি ফিরে আসুক, সেই কালচার ফিরে আসুক। আমি চাই অন্ততপক্ষে পড়াশোনার ব্যাপারে শিক্ষাঙ্গন থেকে শুরু করে যেসব জায়গায় ছাত্রদেরকে বা বাচ্চাদেরকে বড় করবার যে শিক্ষাঙ্গনগুলি রয়েছে, এগুলিতে সম্পূর্ণভাবে রাজনৈতিক মুক্ত করতে হবে। কোনোভাবেই রাজনৈতিক কোনো লোককে কোনোভাবেই কোনো দায়িত্বে দেওয়া যাবে না স্কুলের। স্কুলের আশপাশেও রাজনীতিকে আসতে দেয়া যাবে না। প্লিজ এগুলি ভাবুন। আমরা ১৭ বছর বলেন, গত অনেক বছর আমরা পার করেছি, যেখানে আমাদের দেশের মেধা উন্নয়নে আমাদের কোনো ধরনের পরিকল্পনা ছিল না। কোনো ধরনের ২৪-এর যে আন্দোলন হয়েছে, এরপর অন্ততপক্ষে আমাদের নিজেদেরকে তৈরি করবার জন্য বারবার আমরা ভুল করেছি। অনেক আন্দোলন হয়েছে। বারবার আমরা ভুল করে আবারও রাজনৈতিক স্বার্থে আমাদের সমাজ সংসারকে, আমাদের রাষ্ট্রকে একইভাবে স্বার্থের ভিত্তিতে আমরা পরিচালনা করবার জন্য উঠে পড়ে লাগি। পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে যারা এই বিষয়গুলি মনিটরিং করবে, এগুলিকে যদি ঠিকঠাক না করতে পারেন, তাহলে আমাদের দেশে আর কোনোভাবে আমরা একটা মেধা দীপ্ত সমাজ বা যুব সমাজ তৈরি করতে পারবো না। আর এগুলি যখন বড় হবে, এরাই যখন বড় হবে, তখন আমাদের উপরে বড় ধরনের একটা বোঝা হয়ে আবারও আসবে। বেকারত্বের হার বাড়বে। আর এই বেকার মানে কি? বেকার তো তাদেরকে বলে যে যারা লেখাপড়া করে চাকরি পায় না। আর এদেরকে আপনি লেখাপড়াও তো করাতে পারছেন না। এদেরকে আপনি কি দিবেন? কি করবেন এদেরকে? একটাবার আমাকে বলুন, যারা দেখছেন লিখেন তো। যারা লেখাপড়া বিহীন এই ধরনের একটা মানে অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে, অথবা আপনার এই নেশা থেকে শুরু করে, নেশার ব্যবসা থেকে শুরু করে, আপনার এই যে কিশোর গ্যাং, এগুলিতে এই বয়সের ছেলেরা বোঝে না। এরা কিন্তু এগুলির মধ্যেই বেশি আগ্রহী হয়। এদেরকে বোঝাবো যে এদেরকে যে আপনি মোটিভেট করবেন ভালো কাজের জন্য, এই ধরনের সংস্কৃতিও তো নাই। এই বিশাল একটা জনগোষ্ঠীকে আপনি সামনের সময় কি দিবেন? অনেকে আছে ডিগ্রি পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে বেকার আছে। হ্যাঁ? তাদেরকে হয়তো কোনো না কোনোভাবে একসময় আপনি কিছু না কিছু দিয়ে তাদেরকে কিন্তু আপনি চালাতে পারবেন। কিন্তু এই সমাজকে আপনি কোথায় নেবেন? সুতরাং আমি অনুরোধ করতে চাই, যারা দেখছেন আমার ভিডিওটি, আপনারা জানি যে এত ব্যস্ত আমরা, মানে আমার সোশ্যাল মিডিয়া নিয়ে আর আ রাজনীতি নিয়ে, বর্তমানে কে কাকে গালি দিল, কে কাকে বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্ন করলো, কে কাকে ছোট করলো, এসব নিয়ে আমরা এতটা ব্যস্ত আছি, আর এই ফাঁকে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। প্লিজ সরকারকে বলবো, বর্তমান প্রধানমন্ত্রী যথেষ্ট চেষ্টা করছেন, সব কিছুর মধ্যে ভালো কিছু করবার চেষ্টা করছেন। তিনি কতটুকু সফল হবেন এসব নিয়ে অনেক কথা রয়েছে। এসব আমি আর বলতে চাই না এই মুহূর্তে, কথা বলা শুরু করব কিছুদিন পর। তবে এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পুলিশকে ভালোভাবে মনিটরিংয়ের আওতায় আনতে হবে। পুলিশকে তাদের নিজেদের মেরুদণ্ড সোজা করার জন্য তাদেরকে শক্ত হতে হবে। ভালো পুলিশকে বেশি করে আমাদেরকে আ প্রশংসিত করতে হবে। ভালো পুলিশিংকে প্রশংসিত করতে হবে, যাতে খারাপ পুলিশরা আস্তে হারিয়ে যায়। খারাপ পুলিশদেরকে আস্তে ডিপার্টমেন্ট থেকে বের করে দিতে হবে। চিহ্নিত করতে হবে। এবং আপনারা জানেন না যে এখন পুলিশের মধ্য থেকেও একটা বড় ধরনের যারা নিম্ন পর্যায়ের অফিসার বলুন বা যারা সাধারণ পুলিশ আ সদস্যরা আছে, তারা এখন আফসোস করছে যে এখন সিনিয়র পুলিশ অফিসাররাই সব খাচ্ছে, ওরা পাচ্ছে না। এরকম আফসোসের কথা শোনা যাচ্ছে। মানে খাওয়াখাওয়ির মধ্যেও এখন দেখা যাচ্ছে বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে যাচ্ছে। এই বাংলাদেশ আমরা চাইনি। খুবই সাবধান করে দিচ্ছি সবাইকে। প্লিজ, আমরা অনেক কষ্টে ২৪-এর জুলাই আগস্টে লাখো কোটি মানুষের মানে আত আত্ম আ বা উৎসর্গের মাধ্যমে, বিশাল একটা আন্দোলনের মাধ্যমে সেদিন অনেকেই মারা যেতে পারত। কিছুকেই মানেনি এই দেশের মানুষ। সবাই ঝাঁপিয়ে পড়েছে। সকল স্তরের, স্কুল, মাদ্রাসা থেকে শুরু করে সকল স্তরের মানুষ, এমন কোনো পেশা নেই, তারা কিন্তু চেয়েছে একটা পরিবর্তনশীল বাংলাদেশ। এটি না পেলে কিন্তু আবারও জনগণ মাঠে নামবে। ধন্যবাদ সবাইকে। এমন পরিস্থিতি যাতে না হয়। ভালো থাকবেন সবাই।